আসসালামু আলাইকুম, আমি আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা। আজকে আমরা লাইভ ক্লাসে চলে আসছি এবং আমরা আজকে ক্লাস নিচ্ছি যারা তোমরা এসএসসি সালে মানে এসএসসি 26 সালে পরীক্ষা দিবা তাদের জন্য। এবং এই ক্লাসটা কিন্তু এসএসসি যারা 27 আছো তারাও করতে পারবা, কারণ আমাদের সাইকেলে 1 এবং 2 নাম্বার চ্যাপ্টার আছে। হ্যাঁ, আমরা আজকে 1 নাম্বার চ্যাপ্টারের দেখো এখানে লেখা আছে আজকে আমরা জীবন পাঠ পড়বো এবং জীবন পাঠের আমরা প্রথম ক্লাসটা আজকে করবো। জীবন পাঠ প্রথম যে অধ্যায়টা সেই অধ্যায়ের প্রথম অংশের উপরে ক্লাস নেব, মানে আমাদের আজকে ফার্স্ট ক্লাস প্রথম চ্যাপ্টারের উপরে আজকে আমাদের প্রথম ক্লাস হবে। এভাবে মানে প্রতি শনি সোম বুধবার করে আমাদের ক্লাসগুলো হতে থাকবে। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 7:40 কিন্তু ব্যাস দেরিতে শেষ হওয়ার কারণে আজকে লেট হয়ে গেছে, দুঃখিত আন্তরিকভাবে। যারা ভিডিওটা দেখছো একটু কাইন্ডলি বলবে যে কথা ক্লিয়ার কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটু হাই হ্যালো সালাম দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে এবং আমার কথাটা ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা এইটা একটু জানাবে। আমি ক্লাসে চলে যাব এবং অবশ্যই একটু শেয়ার করবে। আর আমাদের এই ক্লাসগুলো কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের আয়শা বায়োলজি পলাশ কেমিস্ট্রি যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে দিয়ে দেওয়া হবে, তোমরা ওখান থেকে ক্লাসগুলো দেখতে পারবে। এবং এখানে মোটামুটি 30 দিন আমাদের পেজে ক্লাসগুলো থাকবে। আমি আবারও বলছি, আমাদের পেজের সাথে যারা একটু এই ভিডিওটা দেখবা তারা কিন্তু মনোযোগ সহকারে দেখবা, ইনশাআল্লাহ তোমাদের আর মানে কোনো চিন্তাই করতে হবে না, ঠিক আছে? পুরো কোর্সটা কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমার। এবং এই কোর্সটা করার জন্য তোমাকে শুধু কি করতে হবে, শনি সোম বুধবারে 7:40 থেকে আমার জন্য অপেক্ষা করতে হবে, মানে 1 ঘন্টার সময় আমাকে দিতে হবে প্রতি শনি সোম বুধবারে। তাহলে ইনশাআল্লাহ তোমার পুরো কোর্সের দায়িত্ব আমার। এসএসসি যারা বিশেষ করে 26 সাল আছো তাদেরকে বলছি, এবং এই ক্লাসগুলো এসএসসি যারা 27 সাল আছো তারাও করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা বিসমিল্লাহ বলে ক্লাসটা শুরু করি। ক্লাসটা আজকে একটু মানে এমন ভাবে নেওয়ার চেষ্টা করব যেন যারা বায়োলজি কোনোদিন পড়েনি, যারা তোমরা এসএসসি 26 সালের স্টুডেন্ট, বিশেষ করে 9-এ ভালো মতন পড়তে পারোনি, আমি এমন ভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি যেন তোমরা বায়োলজিটাকে চোখের সামনে দেখতে পাও এবং বায়োলজির ওপরে যে ভয় ভীতি আছে এটা যেন দূর হয়ে যায় ইনশাআল্লাহ। এবং এত সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব, এত সহজভাবে নেওয়ার চেষ্টা করব যে বায়োলজি যারা পড়নি তারাও আজকের পর থেকে বায়োলজিকে ভালোবাসতে শুরু করবে। হ্যাঁ, এবং বায়োলজি ক্লাসটা করার আগ্রহ তোমাদের মধ্যে জন্ম হবে। এবং যদি কোনো গার্জিয়ান আমার এই ক্লাসটা করে থাকেন তাকে মানে সেই গার্জিয়ানকে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত আমাদের এই পেজে যুক্ত হতে বলবেন এবং ক্লাসগুলো করতে বলবেন। তাহলে আমি বিসমিল্লাহ বলে ফার্স্ট ক্লাসে চলে যাচ্ছি। আমাদের প্রথম অংশটা হচ্ছে জীবন পাঠের আজকে ফার্স্ট অংশ। তাহলে এখানে আমরা ফার্স্টে যে কথাটা পড়বো সেটা হচ্ছে বায়োলজি। আমি বারবার বলছি, আমি কিন্তু কোর্সটা সুন্দর করে শেষ করে দেওয়ার পরে, ক্লাসগুলো নেওয়ার পরে আমি কিন্তু বই তোমাদেরকে দাগায় দিব। হ্যাঁ, এবং সুন্দর একটা হ্যান্ড নোট তোমাদেরকে উপহার দিব, যেন তোমরা একেবারে এই নোটটা পড়লেই পরীক্ষাতে তোমরা 100-তে 100 পাও। সেই জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, রেগুলার ক্লাসগুলো দেখতে হবে। যারা রেগুলার ক্লাসগুলো করবে তারাই তোমরা এই উপহারটা পাবা ইনশাআল্লাহ। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমাদের বায়োলজি জানতে হবে। যেহেতু আমরা বায়োলজি পড়ছি তাহলে ফার্স্টে আমরা কি জানবো, বায়োলজি কাকে বলে। তাহলে আসো আমরা একটু বায়োলজি নিয়ে কথাবার্তা বলি। বায়োলজির সংজ্ঞাটা হয়তো তোমরা অনেকেই জানো। বায়োলজি হচ্ছে আমাদের জীব বিজ্ঞান এবং এটা একটা ইংরেজি শব্দ। হ্যাঁ, বায়োলজি আমরা একটা ইংরেজি শব্দ, কিন্তু এটা গ্রিক শব্দ থেকে এসেছে। হ্যাঁ, গ্রিক শব্দ। দেখো এটার কয়টা অংশ আছে, 2টা অংশ আছে। এটা হচ্ছে প্রথম অংশ এবং এইটা হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশ হচ্ছে বায়ো। এই যে বায়ো, এই বায়ো এসেছে বায়োস থেকে। বায়ো কোথা থেকে আসছে, গ্রিক বায়োস থেকে এসেছে। এটা হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক বায়োস থেকে
এসেছে। এবং লজে যে শব্দটা, এটা আসছে তোমার লোগোস থেকে। এটা কোথা থেকে আসছে? লোগোস থেকে। এই বায়োস মানে হচ্ছে আমরা জানি জীব, এবং লোগোস মানে হচ্ছে জ্ঞান বা আলোচনা করা। তার মানে বায়োলজি মানে হচ্ছে জীব সম্পর্কিত জ্ঞান। আর এই জীব মানে হচ্ছে যেখানে কি আছে, জীব মানে যেখানে উদ্ভিদ আছে, যেখানে প্রাণী আছে, মানে যেখানে বিভিন্ন অণুজীব আছে, মানে যাদের জীবন আছে, যাদের কোষ আছে, তাদেরকে নিয়েই আমাদের এখানে আলোচনা করা হয়। তাহলে জীব সম্পর্কিত জ্ঞানকে আমরা কি বলবো? বায়োলজি। তাহলে বায়োলজির একটা সুন্দর সংজ্ঞা আমরা কি দিতে পারি? জীব সম্পর্কিত জ্ঞানকে আমরা কি বলছি? বায়োলজি। গ্রিক সম্পর্কিত জ্ঞানকে আমরা কি বলছি? বায়োলজি। এখন আমাকে একটু বলো তো, যারা তোমরা ভিডিওটা দেখছো বা পরে দেখবে, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বায়োলজির জনক কে? এটা কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট কুইজের মতন প্রশ্ন থাকলো। পারবা বায়োলজির জনককে? যদি পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। না পারলে আমি নেক্সট দিন এটার উত্তর দিয়ে দিব। তাহলে আমাদের এখন যদি টিচার তোমাকে প্রশ্ন করে বায়োলজি এটা কোন শব্দ থেকে এসেছে, আমরা সহজেই বলতে পারবো গ্রিক শব্দ থেকে এই বায়োলজি শব্দটা এসেছে। এবং কি কি শব্দ থেকে এসেছে? বায়োস এবং লোগোস থেকে এসেছে। বায়োস মানে হচ্ছে জীব এবং লোগোস মানে হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি মানে হচ্ছে জীব সম্পর্কিত জ্ঞান। এখন কথা হচ্ছে এই যে বায়োলজি, বায়োলজির মধ্যে কি আছে ভাই? বায়োলজি মানে হচ্ছে পৃথিবীর পুরো অংশটাই হচ্ছে বায়োলজি। তুমি চারদিকে তাকাও, যত সুন্দর সুন্দর গাছপালা দেখতে পাচ্ছ, সবই বায়োলজির অংশ। তুমি এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমি বায়োলজির একটা অংশ। তোমাকে আমি দেখতে পাচ্ছি না, বাট তুমিও বায়োলজির একটা অংশ। মানে চারপাশে যা কিছু আছে, হ্যাঁ, সবকিছুই কিন্তু বায়োলজির একটা অংশ। মানে বায়োলজি, পুরো পৃথিবীটাই হচ্ছে একটা বায়োলজির মতন। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাই। এই যে বায়োলজি, এই বায়োলজি নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বায়োলজির আসলে কি কি শাখা আছে। আমরা বায়োলজির শাখাগুলো এখন পড়ব। এই শাখাগুলো থেকে কিন্তু তোমাদের অনেক এমসিকিউ আসে, এবং স্টুডেন্ট যারা আছো তোমরা, তারা এই শাখাগুলো মনে রাখতে পারো না, বা শাখাগুলো একটু গুলায় ফেলো। তো আমি চেষ্টা করব যে এই শাখাগুলো যেন তোমাদের আর কি মিস না হয়, এবং যেন এই ছবিগুলো তোমাদের মাথার মধ্যে ঘুরে যে হ্যাঁ ম্যাম বা আপু আয়শা, আপু বা আয়শা ম্যাম এটা আমাদেরকে পড়িয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখো বায়োলজির শাখা, এখানে বায়োলজির কয়টা শাখা আছে? দুইটা শাখা। একটা হচ্ছে ভৌত শাখা, আর একটা হচ্ছে ফলিত শাখা। এই যে ভৌত শাখা এবং ফলিত শাখা, এর মধ্যে আমরা প্রথমেই আলোচনা করব কি নিয়ে? ভৌত শাখা নিয়ে। অ্যাকচুয়ালি ভৌত শাখাটা আসলে কি? ভৌত শাখা হচ্ছে যেখানে তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কি করা হয়? আলোচনা করা হয়। সেটাকে আমরা কি বলবো? ভৌত শাখা বলবো। এবং এই ভৌত শাখার মধ্যে প্রথমেই যেটা আছে, আমি তোমাদের বই অনুসারে মানে তুলে দিয়েছি সুন্দর করে। প্রথমেই আছে মরফোলজি। মরফোলজি আমাদের কিন্তু মরফোলজি, সাইটোলজি, হিস্টোলজি এগুলো কিন্তু ইংলিশে পড়তে হবে। হ্যাঁ, বাংলায় না পড়ার চেষ্টা করবা, মানে ইংলিশটা পড়ার পরে তুমি বাংলা পড়ার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য সহজেই মনে রাখাটা তোমার জন্য সহজ হবে। তাহলে প্রথমেই দেওয়া আছে মরফোলজি। দেখো একটু খেয়াল করে, মরফ মানে হচ্ছে রূপ বা গঠন। হ্যাঁ, তাহলে জীববিজ্ঞানের যে শাখায় আমরা কোনো কিছু গঠন আলোচনা করি, গঠন, হ্যাঁ, কোনো অঙ্গের গঠন নিয়ে আমরা আলোচনা করব, সেটাকে আমরা কি বলবো? মরফোলজি। দেখো আমি একটা ছোট্ট একটা কিউট বেবিকে এখানে দেখিয়ে দিয়েছি, একটা ছোট্ট ছেলে। হ্যাঁ, এটা এর বিভিন্ন অংশগুলো এখানে হাইলাইট করা হচ্ছে। এখন এই যে মরফোলজি, এই মরফোলজিটা হচ্ছে দুই ধরনের। হ্যাঁ, এই কি ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ইন্টারনাল। তো একটা বাহ্যিক এবং আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ মরফোলজি। তাহলে মরফোলজি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বাহ্যিক, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ মরফোলজি। তাহলে বাহ্যিক মরফোলজি কি? দেখো তুমি তোমার দিকে তাকায় দেখো, তুমি এই যে তোমার বাহিরের যে অংশগুলো, চোখ, নাক, মুখ, হাত, পা, মানে যে অংশগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, মাথা, তারপর তোমার এয়ার, তারপর তোমার আইস, টিথ, হ্যাঁ, মাউথ, আর্ম। ঠিক আছে, মানে যে অংশগুলো তোমার দেখা যাচ্ছে, হ্যাঁ, সেই অংশগুলোকে আমরা কি বলছি? বাহ্যিক মরফোলজি বা
এক্সটার্নাল মরফোলজি বা বাহ্যিক অঙ্গ সংস্থান। আর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না, মানে যে অংশটা ভেতরে, দেখো এখানে সুন্দর করে হাইলাইট করা হয়েছে, যেমন এখানে থাইরয়েড বলা হয়েছে, এটা তোমাদের ছেলেদের উঁচা হয়ে থাকে একটু, অ্যাডামস আপেলও বলা হয়। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে ট্রাকিয়া, শ্বাসনালী যেটা আছে, তারপর পেটের ভেতরে দেখো, বুকের ভেতরে বিভিন্ন অংশ, যেমন আমরা ফুসফুসের কথা বলতে পারি, আমাদের হার্টের কথা বলতে পারি, আমাদের লিভারের কথা বলতে পারি, আমাদের পাকস্থলীর কথা বলতে পারি, আমাদের ক্ষুদ্রান্তের কথা বলতে পারি, আমাদের বৃহদান্ত্রের কথা বলতে পারি। এই জিনিসগুলোকে তুমি দেখতে পাও, এগুলো কিন্তু তুমি দেখতে পাও না। তাহলে অভ্যন্তরীণ যে অংশগুলো, যে অংশগুলো আমরা দেখতে পাই না, হ্যাঁ, শরীরের ভেতরে, সেই অংশগুলো নিয়ে আলোচনা করা হয় যে শাখা, সেটাকে আমরা কি বলছি? ইন্টারনাল মরফোলজি বা অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান। তাহলে আশা করছি মরফোলজি সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে তুমি পারবে। মরফোলজি কি? জীববিজ্ঞানের ভৌত শাখা। তোমাকে কিন্তু এই প্রশ্নটা কিভাবে পড়তে হবে জানো? যে জীববিজ্ঞানের ভৌত শাখাগুলির নাম লিখো, অথবা চলে আসলো জীববিজ্ঞানের ফলিত শাখাগুলির নাম লিখো, অথবা এমসিকিউ এর জন্য চলে আসতে পারে নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অংশ বা শাখা, নিচের কোনটা ফলিত জীববিজ্ঞানের অংশ বা ফলিত জীববিজ্ঞানের মধ্যে কোনটা রয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? সুন্দর করে মুখস্থ করতে হবে। তবে হ্যাঁ, টেকনিক সহকারে মুখস্থ করতে চাইলে তুমি যে কোনো একটা শাখার নাম মুখস্থ করতে পারো, যারা ভৌত জীববিজ্ঞান অথবা ফলিত জীববিজ্ঞানের শাখাগুলোর নাম মুখস্থ করতে পারো, যে কোনো একটার। হ্যাঁ, আর যারা তোমরা মনে করো যে না আমি সবগুলোই পড়তে চাই, তাহলে তো খুবই ভালো, এরপরে তো আর কোনো কথাই থাকে না, ঠিক আছে? তাহলে আমরা ভৌত শাখাগুলির প্রথম অংশটা আমরা পড়ে ফেলেছি, মরফোলজি। আশা করছি তোমরা সবাই পারবা। এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ট্যাক্সোনমি। আমরা এখন কোন অংশটা পড়বো? ট্যাক্সোনমি পড়বো। ট্যাক্সোনমিটা আসলে কি দেখো, খুব ভালো করে খেয়াল করো। আমি সুন্দর এখানে একটা সিকোয়েন্স মেইনটেইন করে তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করেছি। ট্যাক্সোনমি, এটার বাংলা কি বলতো? এর বাংলা কি? এর বাংলা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। তার মানে আমরা জীবের শ্রেণীবিন্যাস নিয়ে যে শাখায় আলোচনা করব আর কি, শ্রেণীবিন্যাস। এই যে এটা হচ্ছে শ্রেণীবিন্যাস। যেমন দেখো, আমি একটা মানুষ, আমি হচ্ছে হিউম্যান, আমার সায়েন্টিফিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে? এই যে কিভাবে আমি হোমো স্যাপিয়েন্স হলাম, মানে আমার এই প্রত্যেকটা অংশ এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। যেমন দেখো, আমি কোন কিংডমে ছিলাম, আমার ফাইলাম কি, আমার ক্লাস কি, আমার অর্ডার কি, ধাপে ধাপে আমাকে ভাগ করা হয়েছে, মানে ক্লাসে ভাগ করা হয়েছে, ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস, ঠিক আছে? এবং আমার নাম কি, আমার সায়েন্টিফিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এটা হচ্ছে নামকরণ, এবং এই প্রসেসটা হচ্ছে শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন, এবং এটা হচ্ছে নামকরণ। তাহলে দেখো, এই নামকরণ যদি না থাকতো তাহলে কি আমরা জানতাম যে আমাদের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স? আমরা কিন্তু জানতাম না। তার মানে এই ট্যাক্সোনমির অবশ্যই গুরুত্ব রয়েছে। ট্যাক্সোনমি হচ্ছে আমরা জীববিজ্ঞানের যে শাখায় কোনো জীবে, সেটা উদ্ভিদ হোক, সেটা প্রাণী হোক, সেটা কোনো মানে ব্যাকটেরিয়া হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? এদের যে নামকরণটা আমরা করব, শ্রেণীবিন্যাস করব, সেটা নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা কি বলবো? ট্যাক্সোনমি। কি বলবো? ট্যাক্সোনমি। তোমরা কি জানো শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে, অথবা এই যে নামকরণটা করা হয়েছে হোমো স্যাপিয়েন্স, এই নামকরণের জনককে? অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা পরে আসি পরের অংশে, সেটা হচ্ছে ফিজিওলজি। দেখো, আমরা একটা ভৌত শাখায় চলে আসছি, এটার নাম কি? ফিজিওলজি। কি? ফিজিওলজি। ফিজিওলজি অ্যাকচুয়ালি ফিজিওলজিটা হচ্ছে একটা জীবের দেহের ভিতরে কি কি ধরনের ফাংশন হচ্ছে, কি কি ধরনের কাজ হচ্ছে, এই কাজগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব তখন আমরা সেটাকে কি বলবো? ফিজিওলজি। কি বলবো? ফিজিওলজি। যেমন দেখো, খেয়াল করো, এখানে বেশ কয়েকটা তোমার শারীরবৃত্তীয় কাজের কথা আমি এখানে পিকচারে দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখো, প্রথম দেখো, খেয়াল করো, একটা ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা অবশ্যই উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন উদ্ভিদ দেখো, সূর্যের আলোর সাহায্যে কার্বন ডাই অক্সাইড, পানি নিয়ে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি তৈরি করছে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করছে। তাহলে এই যে খাদ্য তৈরি করছে, এই পদ্ধতির নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। এবং সেই খাদ্যকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিয়ে
কি করছে, ভেঙে ফেলছে, এটাকে বলা হচ্ছে শ্বসন। এবং এই সালোক সংশ্লেষণ কিন্তু শুধু উদ্ভিদেই হয়, বাট এই যে শ্বসন এটা সমস্ত জীবের মধ্যেই এটা হয়, ঠিক আছে। তাহলে এই যে সালোক সংশ্লেষণ, তারপরে এই যে শ্বসন, এটা এই যে শ্বসন, হ্যাঁ, এছাড়া এই যে আমাদের মানুষের ক্ষেত্রে দেখানো হয়েছে এই যে তোমার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি এবং অক্সিজেন গ্রহণ করছি, এটাও কিন্তু শ্বসন। এবং এই যে অক্সিজেনটা এটা কিন্তু সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাচ্ছে, আমাদের কোষে অবস্থিত মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে শ্বসনটা সম্পন্ন হচ্ছে। এছাড়া দেখো আমি এখানে দুইটা বৃক্ক দেখিয়েছি, দুইটা কিডনি দেখিয়েছি। এই যে কিডনিতে যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে রেচন। তাহলে সালোক সংশ্লেষণ, শ্বসন, রেচন এগুলো হচ্ছে শরীরবৃত্তীয় বিভিন্ন কাজ। কোনোটা উদ্ভিদে হচ্ছে, কোনোটা প্রাণীতে হচ্ছে, বা কোনোটা উদ্ভিদ প্রাণী দুটোইতেই হচ্ছে। তাহলে এই যে আমরা জীবের শরীরের ভেতরে যে কার্যাবলী হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে আমরা কি নাম দিয়েছি বলতো? ফিজিওলজি। কি নাম দিয়েছি? ফিজিওলজি। এরপরে আমরা চলে আসি সাইটোলজি। এটা নিয়ে তো আমাদের অনেক কথাবার্তা আমরা এরপরে বলবো ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় চ্যাপ্টার এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আশা করছি সেই পর্যন্ত তোমরা অনেকেই আমার সাথে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে সাইটোলজি। দেখো, সাইটো 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 মানে সেল এবং লজি মানে জ্ঞান। তার মানে জীববিজ্ঞানের যে শাখায় তুমি কোষ নিয়ে আলোচনা করবে। যেমন দেখো এখানে আমরা একটা কোষ দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা প্রাণী কোষ না দিয়ে আমি অবশ্য উদ্ভিদ কোষ দিয়েছি। খুব সুন্দর একটা উদ্ভিদ কোষ আমরা দেখতে পাচ্ছি। মানে এই শাখায় আমরা কোষের কি দেখব? কোষের গঠন দেখব। মানে একটা কোষের মধ্যে কি কি আছে, যেমন এই কোষটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটা সুন্দর সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, একটা কোষ গহ্বর আছে, তারপরে কি আছে বলতো? এখানে ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি বিভিন্ন অংশ আছে। তার মানে একটা কোষের গঠন এবং কোষের বিভাজন কিভাবে হয়। দেখো এখানে একটা কিন্তু কোষ আছে, বাট একটা কোষ থেকে কয়টা কোষ হয়েছে? দুইটা কোষ হয়েছে। তাহলে আমরা সাইটোলজিতে কি নিয়ে আলোচনা করবো বলতো? একটা কোষের গঠন, একটা কোষের বৃদ্ধি, একটা কোষের বিভাজন, মানে কিভাবে একটা কোষ সৃষ্টি হয়, কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিভাবে বিভাজন করে, কোষের ভেতরে কি কি অংশ আছে, তাদের গঠন কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা যে শাখা আলোচনা করবো সেটাকে আমরা কি বলবো? সাইটোলজি। এই সাইটোলজিটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে যে কোষ সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলবো? সাইটোলজি। সাইটোলজি একটা কি ধরনের শাখা? এটা একটা ভৌত শাখা। আশা করছি ভিডিওটা যখন তুমি দেখবে তখন ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং দেখার পরে তোমার ভীষণ ভালো লাগবে। অবশ্যই যখন তুমি ভিডিওটা দেখবে, দেখার পর যখন তোমার ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করবা, ঠিক আছে। এবার আমরা চলে আসি হিস্টোলজি। আমরা কিন্তু একটু আগে কোষ নিয়ে কথা বললাম, হ্যাঁ। তো মনে করো এটা একটা কোষ, একটা যখন কোষ অবস্থান করে এবং এই কোষগুলো যখন একটার পরিবর্তে একাধিক কোষ একসাথে অবস্থান করে এবং তারা যখন একই ধরনের কাজ করে, তখন আমরা সেটাকে কি বলবো? টিস্যু বলবো। এবং এই টিস্যুকে আমরা কি বলি? হিস্টো বলি, ঠিক আছে। তাহলে টিস্যু সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলছি? হিস্টোলজি। যেমন এখানে আমি যে চিত্রগুলো দেখিয়েছি সেটা হচ্ছে প্রাণী টিস্যুর বিভিন্ন কথা বলেছি। যেমন এখানে দেখো আবরণী টিস্যুর কথা বলা হয়েছে। এখানে হচ্ছে এটা আবরণী টিস্যু, আমরা 2 নাম্বার চ্যাপ্টারে পড়বো ইনশাআল্লাহ, যে টিস্যুগুলো আমাদের দেহের আবরণ তৈরি করা ছাড়াও আরো অন্যান্য কাজ করে থাকে। তারপর এখানে কি টিস্যু আছে বলতো? যোজক টিস্যু দেওয়া আছে, ঠিক আছে। যোজক টিস্যু, যোজক টিস্যু জানো তো? যোজক টিস্যু হচ্ছে অনেক রকমের আছে, ফাইব্রাস যোজক টিস্যু, কঙ্কাল যোজক টিস্যু, তরল যোজক টিস্যু, এখানে কিন্তু সেই কথাগুলোই বলা হয়েছে। তারপরে আমরা পেশি টিস্যুর কথা মনে আছে? মসৃণ, অমসৃণ, হৃদপেশি, এখানে সেই পেশি টিস্যুর কথা বলা হয়েছে। এবং এটা হচ্ছে নার্ভাস টিস্যু, ঠিক আছে, নার্ভাস স্নায়ু টিস্যু। তাহলে আমাদের টিস্যু নিয়ে, টিস্যুর আকার, টিস্যুর গঠন, টিস্যু কিভাবে কাজ করছে পুরো বিস্তারিতভাবে আমরা যখন আলোচনা করব যে শাখায়, সেটাকে আমরা কি নাম দেব? হিস্টোলজি। তাহলে সাইটোলজিতে আমরা কোষ নিয়ে আলোচনা করব, আর হিস্টোলজিতে আমরা কি নিয়ে আলোচনা করব? টিস্যু নিয়ে আলোচনা করব। এইবার দেখো আরেকটু ডিটেলে আমরা চলে যাই। দেখো এটা হচ্ছে ফার্টিলাইজড এগ, মানে যে এগটার ভেতরে শুক্রাণুর কি করেছে? নিউক্লিয়াস প্রবেশ করেছে এবং
এখানে জাইগোট তৈরি হয়েছে এবং জাইগোটটা বারবার বিভাজন করে দুইটা কোষ একটা কোষ মানে ভ্রূণ তৈরি করেছে এবং দেখো ভ্রূণটা ধীরে 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 ভ্রূণটা ধীরে ধীরে কি হচ্ছে বড় হচ্ছে বৃদ্ধি হচ্ছে এবং একসময় মানুষের আকৃতি অবয়ব লাভ করেছে এটাকে আমরা ফিটাস বলছি এবং ফিটাসটা ধীরে 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 বড় হচ্ছে। এই যে তোমার ভ্রূণ ভ্রূণ কিভাবে উৎপত্তি লাভ করেছে মানে শুক্রাণু ডিম্বাণু মনে করো আমরা একটা শুক্রাণুর কথা কল্পনা করছি একটা ডিম্বাণুর কথা কল্পনা করছি এই শুক্রাণু নিউক্লিয়াসটা ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে এই যে এই অবস্থায় চলে আসছে তার মানে শুক্রাণু ডিম্বাণু তারপরে শুক্রাণু ডিম্বাণু নিউক্লিয়াসের মিলন মানে জাইগোট তারপর জাইগোট থেকে কিভাবে ভ্রূণ তৈরি হয়েছে ভ্রূণের কিভাবে বিকাশ হয়েছে এগুলো নিয়ে আমরা যে শাখা আলোচনা করব সেটাকে আমরা কি বলবো বলতো এমব্রিওলজি। হ্যাঁ এটাকে আমরা কি বলবো ভ্রূণ বিদ্যা বলবো। তাহলে আশা করছি সাইটোলজি হিস্টোলজি এবং এমব্রিওলজি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এই তিনটা কিন্তু একটা অপরটার সাথে জড়িত তোমাকে বুঝে বুঝে সুন্দর করে করতে হবে। তারপরে দেখো আমরা একটা সুন্দর একটা টপিকে চলে আসছি সেটা হচ্ছে জেনেটিক্স। এটা পড়তে পড়তে তোমরা আমাকে একটু বলো তো তোমরা কার মতন হয়েছো মায়ের মতন হয়েছো নাকি বাবার মতন হয়েছো। দেখো জেনেটিক্স মানে হচ্ছে জিন। হ্যাঁ এই জিন মানে কিন্তু বট গাছের জিন না বুঝছো বা সারা গাছের জিন না এই জিন হচ্ছে আমাদের শরীরের মধ্যে থাকে আমাদের কোষের মধ্যে থাকে হ্যাঁ আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো এখন কথা হচ্ছে দেখো এখানে একটা বাবাকে দেখানো হয়েছে এবং এখানে একটা মাকে দেখানো হয়েছে তাই না এবং এই যে বাবা এবং মা এই বাবা মা থেকে সন্তান চারটে সন্তান উৎপন্ন হয়েছে। দেখো এই দুইটা সন্তান একদম মায়ের মতন মনে হচ্ছে তাই না আর এই দুইটা সন্তান কার মতন মনে হচ্ছে বলতো বাবার মতন মনে হচ্ছে। তাহলে আসলে জেনেটিক্সটা কি জানো জেনেটিক্সটা হচ্ছে বংশগতিবিদ্যা মানে এই যে আমরা কেমন ভাবে আমাদের জন্ম হলো আমরা বাবার মতন হলাম নাকি মায়ের মতন হলাম হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি যে শাখা সেটাকে আমরা কি বলছি জেনেটিক্স মানে ডিএনএ জিন জিন কিভাবে পিতামাতা থেকে সন্তানে চলে আসছে সেটার বিন্যাস রীতিনীতি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের যে শাখা সেটাকে আমরা কি বলছি জেনেটিক্স। এটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। হ্যাঁ এবং বলো দেখি জেনেটিক্সের জনককে কেউ বলতে পারবা জেনেটিক্সের জনককে তোমাদের জন্য একটা কুইজ থাকলো জেনেটিক্সের জনককে। দেখো একটা সুন্দর পিকচার তোমাদের জন্য অ্যাড করেছি যদিও কিন্তু আমরা যারা মুসলমান আমরা জানি যে এই পিকচারে কোনো ভ্যালু নাই মানে আমরা এরকম কখনো ছিলাম না। ইভলিউশন ইভলিউশন মানে বিবর্তন ইভলিউশন মানে হচ্ছে বিবর্তন। এখন এই যে বিবর্তন বিদ্যা হ্যাঁ তো এখন কথা হচ্ছে মনে করা হয় যে আমরা বানর ছিলাম আমাদের পূর্বপুরুষকে বানর ছিল তারপর ধীরে ধীরে উন্নত হতে হতে এখন আমরা মানুষ হয়েছি একদম মানে সভ্য মানুষ হয়েছে ঠিক আছে। আমি যদি এনাকে একটা সুন্দর সুন্দর জামা কাপড় পরাই দিলাম মনে করো একটা সুন্দর প্যান্ট পরাই দিলাম ঠিক আছে হ্যাঁ এখানে সুন্দর পরাই দিচ্ছি মনে করো হ্যাঁ ইনি সভ্য হয়ে গেছেন অসভ্য না সভ্য ঠিক আছে। তো মনে করো যে কিভাবে আগে বানর ছিলাম এখন মানুষ হয়েছি মানে কিভাবে আগে আদি বৈশিষ্ট্য ছিল এখন বৈশিষ্ট্যগুলো উন্নতি হয়েছে এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আলোচনা করব কিভাবে একটা কোষের সৃষ্টি হলো কিভাবে একটা প্রাণের সৃষ্টি হলো কিভাবে মানুষের সৃষ্টি হলো ঠিক আছে মানুষ কোথায় থেকে কি হলো মানে আগে মানুষ কি ছিল মানে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের যে শাখায় সেটাকে আমরা কি নাম দিব ইভলিউশন। কি নাম দিব ইভলিউশন। আমি আবারও বলছি না কিন্তু কোনো ভিত্তি নাই আমরা আগে মানুষ ছিলাম এখনো মানুষ আছি বরং আগের মানুষগুলো আরো বেশি সুন্দর ছিল আরো বেশি মার্জিত ছিল এখন বরং আমরা একটু মানে কম সুন্দর হয়ে গেছি ঠিক আছে। তারপরে আমরা চলে আসি কোথায় ইকোলজি চমৎকার একটা পিকচার দেখো কি সুন্দর এই পিকচারটা আমার ভীষণ প্রিয় একটা পিকচার হ্যাঁ মানে আমি যদি সত্যি সত্যি এরকম ভাবে একটু ধরে রাখতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। দেখো কি সুন্দর করে একটা মানুষের হাতের সাথে একটা প্রকৃতির হাত একদম সুন্দরভাবে মিলে আছে অবভিয়াসলি আমরা এবং আমাদের প্রকৃতি আমরা কিন্তু আসলে একে অপরের সাথে জড়িত। ইকোলজিটা কি ইকোলজিটা হচ্ছে আমার সাথে হ্যাঁ আমার সাথে তোমার সাথে এই যে চারপাশের পরিবেশের যে একটা সুন্দর সম্পর্ক হ্যাঁ চারপাশের পরিবেশ বলতে কিন্তু গাছপালা বোঝাচ্ছে হ্যাঁ মাটি পানি বায়ু সবকিছু টোটাল একটা জীবের সাথে আরেকটা জীবের যে রিলেশন একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর একটা প্রাণীর সাথে আরেকটা উদ্ভিদের মানে এই যে অতপ্রতভাবে আমরা একে অপরের সাথে জড়িত এবং আমাদের সুন্দর একটা রিলেশনশিপ এবং যার ফলে একটা সুন্দর পৃথিবী সৃষ্টি হয়েছে এটাকে আমরা কি বলছি ইকোলজি। তার মানে
জীবের সাথে পরিবেশের যে সম্পর্ক সেটাকে আমরা কি বলছি, ইকোলজি বলছি। তারপর আমরা চলে আসি এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন নিয়ে আমরা জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করব সেটাকে আমরা কি বলবো, এন্ডোক্রাইনোলজি বলবো। যেমন এখানে আমি বিভিন্ন অঙ্গ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বোঝানোর জন্য। দেখো এটা হচ্ছে কিডনি, আমাদের কিডনির উপরে যে টুপির মতন অংশ আছে, হ্যাঁ এখানে তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে যেখান থেকে হরমোন খরিত হয় এবং যা বিভিন্ন ক্রিয়াকলাপে আমাদের হেল্প করে। তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওভারিজ, হ্যাঁ আমাদের মেয়েদের খেতে থাকবে এবং এখান থেকে আমাদের কি উৎপাদন হবে, ডিম্বাণু উৎপাদন হবে। এটা ছেলেদের টেস্টিস, ঠিক আছে। এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে শুক্রাণু তৈরি হবে। তারপর দেখো থাইমাস, এই যে থাইমাস, এই থাইমাস এখানে তোমার পিটিউটারি গ্ল্যান্ড অবস্থান করে, মটরের দানার মতন দেখতে, এবং যেটা আমাদের দেহের প্রভু গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত, কারণ এটা বিভিন্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনগুলো এখান থেকে খরিত হয়। থাইরয়েড গ্ল্যান্ড, আমি একটু আগে বললাম যে আমাদের যে স্বরযন্ত্র আছে এখানে এই গ্ল্যান্ডটা থাকে এবং ছেলেদের ক্ষেত্রে এটা উঁচু হয়ে থাকে এবং এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ হরমোন খরিত হয়। থাইমাস এটা এখানে আছে বক্ষদেশের উপরে, এবং এই থাইমাস গ্ল্যান্ড থেকেও বিভিন্ন ধরনের হরমোন খরিত হয়। প্যানক্রিয়াস, অগ্ন্যাশয়, এখান থেকেও খুব গুরুত্বপূর্ণ কয়েকটি হরমোন খরিত হয়। তার মধ্যে ইনসুলিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যেহেতু ইনসুলিনের নামটা শুনেছো অনেকে, তাই আমি ইনসুলিনের নামটা হাইলাইট করলাম। তাহলে এই যে বিভিন্ন হরমোন নিয়ে আমরা যখন আলোচনা করব, হরমোন কোথায় থেকে খরিত হচ্ছে, কিভাবে খরিত হচ্ছে, কোন হরমোন কি ধরনের কাজ করছে, কোন হরমোনের অতিরিক্ত খাওয়ানে কি ধরনের সাইড ইফেক্ট হচ্ছে, কম খাওয়ানে কি সাইড ইফেক্ট হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আলোচনা করব তখন আমরা তাকে কি বলছি, এন্ডোক্রাইনোলজি বলছি। তারপরে আমরা দেখো বায়োজিওগ্রাফি, কি চমৎকার একটা পিকচার, এই পিকচারটা আমার ভীষণ পছন্দের। বায়োজিওগ্রাফি মানে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, হ্যাঁ কোন কোন জায়গাতে কোন কোন প্রাণী বসবাস করছে, কোন কোন উদ্ভিদ আছে, সেখানকার পরিবেশ কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আলোচনা করব যে শাখা সেটাকে আমরা কি বলছি, বায়োজিওগ্রাফি। যেমন নর্থ আমেরিকাতে দেখো এই ধরনের জীব অবস্থান করছে, তারপর সাউথ আমেরিকা এখানে দেখানো হয়েছে, আফ্রিকাতে এই জীবগুলো অবস্থান করছে, মানে এখানে অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ ইন্ডিয়ান ওশিয়ান এখানে কোন কোন প্রাণী আছে খুবই সুন্দর করে এখানে হাইলাইট করা হয়েছে, বোঝানো হয়েছে। তাহলে আমরা এতক্ষণ যে টপিকটা পড়লাম সেটা কি ছিল, জীববিজ্ঞানের ভৌত শাখা। আমার বিশ্বাস যে তোমার আর ভৌত শাখা কোনোদিন ভুল হবে না। তাহলে ভৌত শাখাগুলো আমরা এক নজরে কি কি পড়লাম, মরফোলজি পড়লাম, আমরা ট্যাক্সোনমি পড়লাম, সাইটোলজি, হিস্টোলজি, এমব্রিওলজি, ইভলিউশন, ইকোলজি, বায়োজিওগ্রাফি, হ্যাঁ আমরা অনেক এন্ডোক্রাইনোলজি, ইভলিউশন এই বিষয়গুলো পড়ে ফেললাম। তাহলে এখন যদি পরীক্ষাতে তোমাকে বলা হয় যে জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লিখো, তুমি পারবা ইনশাআল্লাহ। যদি বলা হয় জেনেটিক্স কি, তোমাকে যদি বলা হয় মরফোলজি বলতে কি বোঝো, তোমাকে যদি বলা হয় ইকোলজি কি, তোমাকে যদি বলা হয় এন্ডোক্রাইনোলজি কি, আমার বিশ্বাস তুমি এখন পারবে, সেটা সিকিউ হোক আর এমসিকিউ হোক। তাহলে এখন আমরা যে টপিকে চলে যাব সেটা হচ্ছে ফলিত শাখা। আমরা এখন ফলিত শাখায় চলে যাব। আচ্ছা এখন আমাকে তোমরা একটু বলতে পারবে, এখন আমাকে তোমরা কি একটু বলতে পারবে যে তোমাদের মানে ক্লাসটা কেমন লাগছে? যারা দেখছো বা যারা পরবর্তীতে তোমরা দেখবে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে। আমার বিশেষ ক্লাসটা তোমাদের খুব ভালো লাগছে এবং আমাদের ক্লাসগুলো কিন্তু আরো ভালো হবে যদি তোমরা আমাদের সাথে সরাসরি কানেক্ট হও। যত বেশি ভালোবাসা বাড়বে, যত বেশি আস্থা বাড়বে, যত বেশি তোমাদের আমার উপর বিশ্বাস বাড়বে এবং তোমরা আমাকে বিশ্বাস করবে, আমার ক্লাসটা ঠিক ততটাই ভালো হবে এবং আমার ক্লাসটা ঠিক তোমাদের ততটাই ভালো লাগবে। তাহলে আশা করছি আমাকে সবাই ক্লাসটা দেখে কমেন্ট করে ভালো ক্লাস নেওয়ার জন্য আমাকে কি করবা, মানে চার্ম আপ করবা, মানে আমাকে হেল্প করবা, ঠিক আছে? আমি যেন আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার তোমাদের দিতে পারি, আমাকে উৎসাহ দিবা আশা করছি। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি এবং এই টপিকটা শেষ করবো, তারপরেই আমরা
ক্লাস নেব তোমাদের বড় ভাইয়াদের, হ্যাঁ এইচএসসি 26 এবং 27 সালের স্টুডেন্টদের। আমি তোমাদের মাঝে 10 মিনিট ক্লাস নেব, তারপরে কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাসটা শুরু হয়ে যাবে। তাহলে আমরা এখন চলে আসছি ফলিত শাখা। ফলিত শাখাটা হচ্ছে আমরা এই শাখায় সেই বিষয়বস্তুগুলো আলোচনা করব যেটা কি ব্যবহারিক প্রয়োগ, মানে ব্যবহারিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে আমরা কি বলছি? ফলিত শাখা। এবং এই শাখার মধ্যে প্রথমেই আছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি। দেখো এখানে আমি একটা ডাইনোসরের কঙ্কালকে দেখিয়েছি। অ্যাকচুয়ালি ডাইনোসর কিন্তু পৃথিবীতে নাই, কিন্তু তার কঙ্কালটা এখনো পৃথিবীতে আছে। আজ থেকে হয়তো বা অনেক বছর পরে, 100 বছর পরে আমি তুমি কেউ থাকবো না, কিন্তু আমাদের দেহের কোনো একটা অংশ রয়ে গেছে, ওইটাই হচ্ছে জীবাশ্ম, ফসিল। এবং ওই ফসিল নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে আমরা কি বলছি? জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি। তারপরে দেখো প্যারাসাইটোলজি। প্যারাসাইট মানে কি জানো? পরজীবী। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। মনে করো আমার মাথায় উকুন আছে, যদিও আমার মাথায় কোনো উকুন নাই, মনে করো আমার মাথায় উকুন আছে, তাহলে উকুনকে আমি আশ্রয় দিলাম, আমি উপকার করলাম, কিন্তু উকুন আমার কাছে আশ্রয় নিয়ে আমারই রক্ত পুষ্টি উপাদানগুলো শোষণ করে সে বেঁচে থাকছে এবং আমার ক্ষতি করছে, তাহলে সে হচ্ছে পরজীবী এবং আমি হচ্ছে পোষক। এবং আমাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা হচ্ছে পরজীবিতা, এবং এই রিলেশনশিপে একজন উপকার করেই যাচ্ছে, আরেকজন ক্ষতি করেই যাচ্ছে। তাহলে বিভিন্ন পরজীবী নিয়ে আমরা আলোচনা করব। জীববিজ্ঞানের যে শাখা সেটাকে আমরা কি বলছি? পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। যেমন টিক, লাইস, ফ্লিস, বিভিন্ন জাতীয় পোকামাকড় যেগুলো উকুনের মতন কাজ করে, চামড়ায় থাকে, কোনোটা মাথায় থাকে, হ্যাঁ এগুলো। এবং আমাদের পেটের ভেতরে বিভিন্ন রকমের কৃমি আছে, বুঝছো? এই কৃমিগুলো কিন্তু আমাদের পরজীবী হিসেবে কাজ করে। মানে পরজীবী হচ্ছে তোমার যা পোষকের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং পোষকের ক্ষতি করবে, সেটা অন্তঃপরজীবী হতে পারে, আবার বহিঃপরজীবীও হতে পারে। যেমন আমাদের পেটের মধ্যে কৃমি থাকলে, ক্ষতি করলে সেটা হবে অন্তঃপরজীবী, আর আমার মাথায় যদি উকুন থাকে, গায়ে যদি উকুন থাকে, পোকা থাকে, তাহলে সেটা হবে কি? বহিঃপরজীবী। এবার আমরা চলে আসি ফিশারিজ। এখানে অনেক মাছ দেওয়া আছে, তার মানে মাছ নিয়ে আমরা জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করব সেটাকে আমরা কি বলছি? মৎস্যবিদ্যা বা ফিশারিজ। বিভিন্ন পোকামাকড়, এন্টোমোলজি। দেখো কি পোকামাকড়, অনেক অনেক পোকামাকড় এখানে দেখানো হয়েছে। বিভিন্ন কীট পতঙ্গ নিয়ে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে আমরা কি বলছি? এন্টোমোলজি বা কীটতত্ত্ব, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি শব্দতে একটা শব্দ আছে, সেটা হচ্ছে মাইক্রোবস মানে আণুবীক্ষণিক জীব। যে জীবগুলো অতি আণুবীক্ষণিক, যাদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া আমরা কিছুতেই দেখতে পাবো না, সেগুলোকে আমরা মাইক্রোবস বলবো। মাইক্রোবস নিয়ে আমরা জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করব সেটাকে আমরা কি বলছি? মাইক্রোবায়োলজি। এবং এর মধ্যে আছে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন ছত্রাক হতে পারে, হ্যাঁ এই ধরনের উপাদান। এখানে দেখো সুন্দরভাবে সেগুলো হাইলাইট করা হয়েছে। এটা আমার একটা প্রিয় একটা টপিক, এগ্রিকালচার, কৃষি। অ্যাকচুয়ালি কৃষি মানে হচ্ছে সবুজ, আর সবুজ মানে এমন একটা সুন্দর পরিবেশ যেখানে তাকালে তোমার চোখ, মন, প্রাণ সবকিছু একেবারে জুড়ায় যাবে, ঠান্ডা হয়ে যাবে। দেখো এখানে আমাদের এই কৃষি বিষয়গুলোকে হাইলাইট করা হয়েছে, খুব সুন্দর। একজন ভদ্রলোক তিনি গরু দিয়ে হাল বা এরকম কিছু করছেন, এবং আমাদের কিছু আমাদের কিছু চাচিরা, বোনেরা সুন্দরভাবে ধানগুলো পুঁতে দিচ্ছে, মাটির মধ্যে রোপণ করছে। কি সুন্দর, ফ্যান্টাস্টিক কাজ। মাঝে মাঝে আমার মনে হয় জানো, আমি এই কাজগুলো করি, আমার খুব ভালো লাগে। মানে আমার ছোটবেলায় দেখতাম নানি বাড়িতে, মানে এরকম অনেকে এই কাজগুলো করতো, তা আমার ভীষণ ভালো লাগে। আমি এরকম দেখলে মনে হয় আমি একটু লাভ দিই ওর পানির মধ্যে নেমে গিয়ে এরকম এই কাজগুলো করি, আমার চমৎকার লাগে, ঠিক আছে। তো এখন এই যে কৃষি বিষয়, কৃষি নিয়ে আমরা জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করব সেটাকে আমরা কি বলছি? এগ্রিকালচার। এবং এই এগ্রিকালচারের মধ্যেই তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। এবং জানো যে আমরা কৃষি প্রধান দেশ। মেডিকেল সায়েন্সে কি করবো আমরা? মেডিকেল সায়েন্সে বিভিন্ন রোগের বিষয়ে কথাবার্তা বলা হবে, বিভিন্ন রোগের সাথে জড়িত বিভিন্ন জীবাণুর কথাবার্তা বলা হবে, হ্যাঁ, এবং সেটা প্রতিরোধ কিভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমার প্রিয় সাবজেক্ট।
এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, এখানে কি করা হচ্ছে দেখো, একটা জীবের জিনের মডিফিকেশন করা হতে পারে এবং মডিফাইড জিন আরেকটা জিনের মধ্যে স্থানান্তর করা যেতে পারে, বা একটা জিন একটা জীব থেকে নিয়ে আরেকটা জীবের মধ্যে স্থানান্তর করা যেতে পারে এবং নতুন একটা উদ্ভিদ বা নতুন একটা জীব তৈরি করা যেতে পারে। এটাকে আমরা কি বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং এই জীবগুলোর বিভিন্ন রোগ, এই জীবগুলোর মধ্যে যে বিভিন্ন তোমার কেমিক্যাল আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি, বায়োকেমিস্ট্রি। এইখানে দেখো মেরিন সায়েন্স, মানে সমুদ্রের গভীরে যে আল্লাহু আকবার এত সুন্দর সুন্দর প্রাণী আছে, জীব আছে, মানে উদ্ভিদ প্রাণী আছে, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করা হয়, বা শামুক, ঝিনুক, অক্টোপাস, আর অনেক সুন্দর সুন্দর প্রাণী, পৃথিবীর উপরে যত প্রাণী আছে তার চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় প্রাণী জীব সমুদ্রের ভেতরে আছে। তো এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করা হবে সেটাকে আমরা কি বলবো, মেরিন সায়েন্স বলবো, মেরিন সায়েন্স বলবো। এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, ফরেস্ট্রি। এখানে আমরা কি করব, বনের বন্য বিষয় নিয়ে আলোচনা করব, মানে বনের পরিসর, বনকে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে বিস্তার করা যায়, হ্যাঁ কিভাবে রক্ষা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা। যে শাখা সেটাকে আমরা কি বলছি, ফরেস্ট্রি বলছি। এবং এইটা হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজিটা হচ্ছে ফ্যান্টাস্টিক, চমৎকার একটা ব্যাপার। ছোট্ট একটা কোষ, কয়েকটা কোষ বা টিস্যু নিয়ে তুমি কিভাবে একটা সুন্দর একটা চারা তৈরি করে ফেলবা। দেখো যে টেস্ট টিউবের মধ্যে ছোট ছোট কচি কচি চারা তৈরি হয়ে গেছে, এবং এই চারাগুলো হতে পারে ফ্রেশ মায়ের মতন সেম সেম গুণাবলী সম্পন্ন, অথবা জেনেটিক্যালি মডিফাইড হতে পারে। এবং এই ধরনের চারা তৈরি করার পদ্ধতিকে, হ্যাঁ এই যে টেস্ট টিউবের মধ্যে আর্টিফিশিয়ালি আমরা একটা পরিবেশ তৈরি করব যা প্রাকৃতিক পরিবেশের মতনই, এবং ছোট্ট একটা কোষ থেকে আমরা একটা চারা তৈরি করে ফেলবো, এই প্রসেসটার নাম হচ্ছে বায়োটেকনোলজি। এবং এর মধ্যে টিস্যু কালচার বলে একটা প্রসেস আছে যেটা আমি এখানে বললাম। তাহলে বায়োটেকনোলজি আশা করি সবাই বুঝতে পেরেছো। ফার্মাসি, এখানে কি করা হবে, বিভিন্ন ঔষধপত্র নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে, ফার্মাসিতে। তারপরে দেখো এখানে আমরা কি দেখছি, ওয়াইল্ড লাইফ। এখানে সুন্দর সুন্দর বেশ প্রাণী দেখতে পাচ্ছি না আমরা, হাতি দেখতে পাচ্ছি, জিরাফ দেখতে পাচ্ছি, জেব্রা, সিংহ, হরিণ, বুনো, ষাঁড়, অনেক কিছু নিয়ে দেখতে পাচ্ছি। এই যে বন্য জীবগুলোকে নিয়ে আলোচনা করা হবে যে শাখায়, সেটাকে আমরা কি বলবো, ওয়াইল্ড লাইফ বলবো। কি বলবো, ওয়াইল্ড লাইফ। এবং ফিনিশিং হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটা কিন্তু পরীক্ষাতে অনেক আসে। বায়ো ইনফরমেটিক্স মানে একটা জীবের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যখন কম্পিউটারে লিপিবদ্ধ করা হবে, সেইটা তোমার হতে পারে তার ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো তথ্য, বা তার ট্রিটমেন্ট কিভাবে করা হবে, বা ওষুধ সংক্রান্ত, বা তার কোনো শারীরিক কোনো বিষয় নিয়ে অ্যানালাইসিস করা হবে, সেই বিষয়টা কম্পিউটারে লিপিবদ্ধ করা হবে। মানে কম্পিউটারাইজড তথ্যকে আমরা কি বলবো, বায়ো ইনফরমেটিক্স। এর মধ্যে ফিজিক্স আছে, এর মধ্যে বায়োলজি আছে, কম্পিউটার সায়েন্স আছে, কেমিস্ট্রি আছে, অনেক কিছু আছে। এবং এই বায়ো ইনফরমেটিক্সটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু অনেক সময় আসে যে 1 মার্কসের জন্য বায়ো ইনফরমেটিক্স বলতে কি বুঝো, মাইক্রোবায়োলজি বলতে কি বুঝো, এগুলো কিন্তু আসে। তাহলে আজকে আমাদের পড়া এতটুকুই ছিল। আমরা নেক্সট সোমবারে আবার 7:40 এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। এবং আমি এই চ্যাপ্টারটা পড়ানোর পরে সুন্দর করে বইটা তোমাদেরকে এমসিকিউ এর জন্য দাগাই দিব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই ক্লাসটা করার পর কমেন্টে জানাবে, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, নিজে আগে ভালো করে ক্লাসটা করবে এবং ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।